পিলখানা হত্যাকাণ্ডের ১৬ বছর পর মুক্ত ১৭৮ বিডিআর সদস্য। কারা ফটকে আবেগ আপ্লুত স্বজনেরা। আমি আমার বাবাকে কখনো সামনাসামনি দেখিনি বা কখনো ছুঁইনি, তো আজকে আমার বাবা ছাড়া পেয়েছে, আমি এই কারণে এখানে আসছি। আমরা অনেক খুশি। পরিবার পরিজনের কাছে ফেরত আসতে পারছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। জিয়াউল আহসানের অবৈধ সম্পদ নিয়ে মামলার সিদ্ধান্ত দুদকের। রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত এখতিয়ার বহির্ভূত। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারিতেই, জানালেন ভলকার তুর্ক। রাতে দাভোসে প্রধান উপদেষ্টার ভাষণ। বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রির পায়তারা। ঢাকা ও শেরপুর থেকে ১৯,০০০ বই উদ্ধার, আটক ৩। নির্বাচন বিলম্ব হলে মাথাচাড়া দিতে পারে অপশক্তি, শঙ্কা ফখরুলের। ডিসেম্বর জানুয়ারিতেই ভোট, জানালেন ইসি মাসুদ। ফের দাবানলের কবলে লস অ্যাঞ্জেলেস। ৩১,০০০ মানুষকে নিরাপদে সরার নির্দেশ। রেড ফ্ল্যাগ সতর্কতা জারি। এবং বিপিএল এ চট্টগ্রাম পর্বের শেষ দিনে রাজশাহীর কাছে রংপুরের হার। কিছুক্ষণ পর খুলনার মুখোমুখি হচ্ছে সিলেট। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। জামিনে মুক্ত হয়ে কারা ফটকে স্বজনদের আনন্দ অশ্রুতে সিক্ত হলেন ১৭৮ বিডিআর সদস্য। অপেক্ষা কাটল দীর্ঘ ১.৫ দশকের বেশি সময়ের। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বের হতে থাকেন তারা। দুটি কারাগারের সামনেই দেখা দেয় আবেগঘন পরিবেশ। এ কান্না মননে জমে থাকা ১৬ বছরের প্রতীক্ষার অবসান। প্রিয় মুখগুলো ছুঁয়ে দেখার আনন্দের কান্না। এ দিনটির জন্য শত শত দরজায় কড়া নাড়তে হয়েছে স্বজনদের। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ১২৭ জন বিডিআর সদস্য। বিজয়ের ফুল দিয়ে বরণ করে নিতে কারাগারের সামনে ভোর থেকে অপেক্ষায় থাকেন স্বজনরা। আনন্দমুখর হয়ে ওঠে কারা ফটক। আমার বাবাকে কখনো সামনাসামনি দেখিনি বা কখনো ছুঁইনি, তো আজকে আমার বাবা ছাড়া পেয়েছে, আমি এই কারণে এখানে আসছি। আমরা অনেক খুশি। সরকারের কাছে আমরা একটাই দাবি যে আমাদের যে 16 বছরের যে ক্ষতি করেছিল, আমাদের সমস্ত পূর্ণ সুযোগ সুবিধা আমাদের চাকরি যাদের চাকরি আছে তাদের চাকরিতে বহাল রাখে। যাদের চাকরির সময়সীমা নাই তারা যেন পূর্ণ সুযোগ সুবিধা সহ দেওয়া দেয়। এই 16 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমরা নির্যাতনের শিকার, 16 বছর জেলে বহুত কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছি। আমরা একটাই চাই যে আমাদের আবার চাকরিতে পুনর্গ্রহণ করা হলো। বাকিরা মুক্তি পাচ্ছেন ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে। এর আগে দুই কারাগারে ২২ জানুয়ারি বুধবার বিডিআর বিস্ফোরক মামলায় ১৭৮ আসামির জামিননামা পাঠানো হয়। সেসব জামিননামায় যাচাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকার শর্তে বন্দীদের মুক্তি দেয়া হচ্ছে। বছর পরে পরিবার পরিজনের কাছে ফেরত আসতে পারছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। আমাকে বিনা বিচারে রাখছে, আমি সম্পূর্ণ নির্দোষ ছিলাম। সরকারের কাছে, রাষ্ট্রপক্ষের কাছে আজকে দেখেন আমরা অফিসারদের কত ভালোবাসতাম, সেই অফিসার আমরা মারতে পারে না। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে চালানো হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। হত্যা মামলায় খালাস ও সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে আছে। এখানে এসে উপস্থিত হয়েছেন আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এখতিয়ার বহির্ভূতভাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তদন্ত করেছে সিআইডি। এ বিষয়ে তদন্তের আইনগত যোগ্যতা কেবল দুর্নীতি দমন কমিশনের রয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন।
বিকেলে দুদক কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এ সময় শিগগিরই রিজার্ভ চুরির বিষয়ে দুদক তদন্তে নামবে বলেও জানান। এদিকে এদিন এনটিএমসির সাবেক চেয়ারম্যান সেনাবাহিনীর বহিষ্কৃত কর্মকর্তা জিয়াউল আহসানকে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। একই ঘটনায় মামলা হয়েছে তার স্ত্রীর বিরুদ্ধেও। একই সাথে দুর্নীতির দায়ে 2 এমপি ও 1 উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি যেটা হয়েছে সেটার সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ আরও যারা জড়িত ছিলেন কমিশন আইন 2004 অনুযায়ী দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তযোগ্য। এটা অন্য কোনো সংস্থা যদি করে থাকেন সেটা এখতিয়ার বহির্ভূতভাবে তারা যে কার্যক্রম পরিচালনা করেছেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুলাই আগস্টে অভ্যুত্থানের সংগঠিত সহিংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন আসছে ফেব্রুয়ারিতেই। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের ফাঁকে বুধবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তবে জেনিভায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয় থেকে প্রতিবেদনটি প্রকাশের আগে তা বাংলাদেশকে দেখানো হবে বলে জানিয়েছেন ভলকার তুর্ক। তুর্ককে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন, বাংলাদেশ সরকারের গঠিত প্রধান 6টি সংস্কার কমিশনের প্রতিবেদনও প্রায় একই সময়ে প্রকাশিত হবে। এছাড়াও আরও কয়েকটি সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বেশ কিছু বড় বড় কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় তাদের সিইওরা প্রফেসর ইউনুসের সাথে দেখা করবেন এবং এটা নিয়ে তারা বাংলাদেশ সম্পর্কে জানতে চাবেন, বাংলাদেশের বিজনেস অপরচুনিটি কি আছে সেটা নিয়ে জানতে চাবেন। আমাদের তরফ থেকে তো বারবার আমরা বলছি যে বাংলাদেশ এখন নাও রেডি ফর বিজনেসের সেই ক্লাইমেটটা তৈরি হয়েছে। বিজনেস করার যে কন্ডিশনগুলো সেগুলো যতটা সহজ করা যায় সেগুলো সহজ করা হচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলছেন, দায়িত্বশীলতাদের আচরণ পক্ষপাতদুষ্ট হলে আগামী নির্বাচনের সময় অবশ্যই নিরপেক্ষ সরকারের দরকার হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় রাজনীতি অর্থনীতির নানা প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। আশঙ্কা প্রকাশ করেন, দ্রুত নির্বাচন না হলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে তৃতীয় শক্তি। ৬৯-এর গণ অভ্যুত্থানে শহীদ আসাদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা। ৭৭ সালকে নতুন করে ৯০ সালকে নতুন করে জাগিয়ে তুলেছে 2024-এ 2025-এ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ আসাদের আত্মত্যাগ জাতি চিরদিন মনে রাখবে। আমাদের কাছে শহীদ আসাদ নামটি একটা অত্যন্ত ভালোবাসার নাম। সমসাময়িক রাজনৈতিক ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা পালন করতে পারছে না। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। আমি কথাটা বলেছিলাম, কারণ আছে। কারণ আমরা দেখছি যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করলে জনমনে নানা সংশয় তৈরি হবে। এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইউনূস, সেই নির্বাচনে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হবে, বাংলাদেশের সংস্কার হবে।
দ্রুত নিত্যপণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রি ও মজুতকারী চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে 2 ট্রাক ভর্তি 19,000 বই জব্দ করা হয়। রাজধানী নীলক্ষেত ও শেরপুর থেকে এই সব বই জব্দ করা হয়। বছরের শুরুতে নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের উচ্ছ্বাসের শেষ নেই। শিশুদের জন্য বিনামূল্যে বিতরণের সেসব বই খোলা বাজারে বিক্রির চেষ্টা করছে অসাধু চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে রাজধানীর বাংলা বাজার, ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় 2 ট্রাকে প্রায় 10,000 বই জব্দ করা হয়। পুলিশ বলছে, চক্রটির সাথে মাউসি বা ছাপাখানার কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়। এছাড়াও কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকায় পাচারকালে শেরপুরে ট্রাক সহ সরকারি প্রায় 9,000 বই আটক করেছে সদর থানা পুলিশ। এই ঘটনার সাথে কারা কারা জড়িত তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে, আমাদের তৎপরতা আছে। যারাই জড়িত থাকুক, সরকারের যেহেতু ভাবমূর্তির একটা বিষয় এখানে জড়িত, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব। দেশের বিভিন্ন বইয়ের দোকানে বিনামূল্যে বিতরণের বই বিক্রি হচ্ছে কিনা সেখানেও গোয়েন্দা নজরদারি চলছে বলে জানিয়েছে পুলিশ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে জাতিকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রেহমানেল মাসুদ। বেলা 11টায় পটুয়াখালী নির্বাচন অফিসারের কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ 2025 উপলক্ষে এক মতবিনিময় সভায় একথা জানান তিনি। বলেন, কোনোভাবে প্রভাবিত হওয়ার সুযোগ নাই। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। 2025 সনের ডিসেম্বর অথবা 2026 সনের প্রথমাংশে যদি ভোট হয়, নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা জাতিকে একটা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারব। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরকে সময় উপযোগী বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে বড় ধরনের প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকারের অপেক্ষায় থাকতে পারে বেইজিং। ঋণ পরিশোধের সময় বাড়িয়ে 30 বছর করা নিয়ে দেশটি নীতিগতভাবে একমত হলে তা হবে সফরের বড় অর্জন। চীন সফর নিয়ে বিশ্লেষকদের পর্যবেক্ষণ তুলে ধরছেন প্রমা চৌধুরী। 50 বছর পূর্ণ হতে যাচ্ছে ঢাকা বেইজিং কূটনৈতিক সম্পর্কের। এমন সময় ঢাকা বেইজিং সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে 4 দিনের দ্বিপাক্ষীয় সফরে চীনে আছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার বাংলাদেশ চীন 2 দেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশের স্থিতিশীলতা, সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ এবং উন্নয়নে নিজেদের সমর্থন ব্যক্ত করেছে চীন। বাংলাদেশের কৌশলগত অবস্থানকে স্বীকৃতি দিয়ে দুই পক্ষ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে সহযোগিতা অব্যাহতের উপর জোর দেওয়া হয় আলোচনায়। চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে দ্বিপাক্ষিক এই সফর সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির। তার মতে, অর্থনীতি, বাণিজ্য এবং বিনিয়োগ সহ রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিও গুরুত্ব পাবে আলোচনায়। আমাদের বাস্তবতা এবং বৈশ্বিক বাস্তবতায় বা আঞ্চলিক বাস্তবতায় এই সফরটা খুবই সময় উপযোগী হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এই সরাসরি যোগাযোগ, এটা আমাদের দুই দেশের সম্পর্ককে সঠিক পথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরেকটা জায়গায় চীনাদের জন্য আমাদের খুব প্রয়োজন, সেটা হচ্ছে রোহিঙ্গা বিষয়ে। চীন, বাংলাদেশ এবং মিয়ানমার মিলে একটা ট্রাইল্যাটারাল কনসালটেশন মেকানিজম চালু আছে। চীন আমাদেরকে সহযোগিতা করছে। তবে বড় ধরনের নতুন প্রতিশ্রুতি দেওয়ার আগে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় থাকতে পারে চীন, এমন মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ইমতিয়াজ আহমেদ। এটা গতানুগতিক সফর, এটাও নতুন বড় আকারে কিছু হওয়ার কথা না, কারণ চীনও আমি মনে করি যে
নির্বাচিত সরকার দেখতে চাইবে বা স্টেবিলিটি দেখতে চাইবে। এই সফর ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে সাবেক এই রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সাথে সম্পর্ক হবে ভিন্ন যৌক্তিকতার ভিত্তিতে। সম্পর্ককে দ্বিপাক্ষিকভাবে রাখছে বাংলাদেশ, চীন, বাংলাদেশ, ভারত, এবং এখানে এক পক্ষের সাথে সম্পর্ক রাখতে গিয়ে আমরা অন্য পক্ষের সাথে সম্পর্ক খারাপ করতে হবে এই নীতিতে বাংলাদেশ আমরা বিশ্বাস করি না। আগামী মার্চে চীনের বেইজিং এর 25 দেশের জোট BOAO ফোরাম ফর এশিয়া সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশটির সরকার যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানিয়েছে তাও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই জায়গায় আমার মনে হয় নতুনভাবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি পেছালো। নতুন তারিখ আগামী 20 ফেব্রুয়ারি ধার্য করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার এই আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। 4 বিচারপতির বেঞ্চের একজন না থাকায় শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় খালাস চেয়ে যুক্তি উপস্থাপন শেষ। রায় আগামী 10 ফেব্রুয়ারি। বৃহস্পতিবার এই আদেশ দেন আদালত। এর আগে গত বছরের 3 অক্টোবর এ মামলায় জামিন পান মাহমুদুর রহমান। গত 29 সেপ্টেম্বর ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন মাহমুদুর রহমান। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 5 দিন কারাভোগের পর জামিন পান তিনি। 2023 সালের 17 আগস্ট এই মামলার রায়ে সাংবাদিক শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, মিজানুর রহমান ভুইয়া সহ 5 জনকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। আপিল হয়েছে, আপিলের রায় পাওয়ার পরে তারপর আমরা আপিলের রায় কি হয় সেটা দেখে আমরা পরবর্তী পদক্ষেপ। ফ্যাসিবাদের সাথে আমার দেশের যে লড়াই এবং আমার যে লড়াই আমার দেশের সম্পাদক হিসেবে এটা অব্যাহত থাকবে। কারণ যে মামলাটি হয়েছে এটা শেখ হাসিনার পুত্রকে নিয়ে মামলা। এটা আমি যতদিন জীবিত আছি সেই লড়াই আমার চালাতে হবে এবং চালিয়ে যাব ইনশাল্লাহ। সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে অধস্তন আদালতের বিচারকেরা সরকারের কাছে জিম্মি থাকায় স্বাধীনভাবে কাজ করতে পারেন না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এ বিষয়ে শুনানি শেষে এ কথা বলেন তিনি। জানান, এই অনুচ্ছেদের অধীনে বিচারকদের পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ ও ছুটি মঞ্জুরির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাষ্ট্রপতির হাতে, যা বিচারকদের স্বাধীনতার প্রতি হুমকি। 116 অনুচ্ছেদ কেন অসাংবিধানিক হবে না এই মর্মে গত 27 অক্টোবর একটি রুল জারি করেন হাইকোর্ট। আমরা এই 116 অনুচ্ছেদকে চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করেছিলাম। আজকে সেই রিট আবেদনের শুনানি হয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা সাবমিশন রেখেছি 116 অনুচ্ছেদ সংবিধানের মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় বাধা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। পরীক্ষা ও ক্লাস চলার কারণে ডিসেম্বর ও জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন না করার পরামর্শ দিয়েছে অংশীজনরা। পাশাপাশি নির্বাচনে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তার ভর্তুকির দাবি তাদের। বৃহস্পতিবার সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে বাংলাদেশ স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর ও শক্তিশালী করতে সহযোগী সংস্থা ও বিভিন্ন নেটওয়ার্ক সমূহের পক্ষ থেকে প্রস্তাবিত সুপারিশ সমূহ তুলে ধরতে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক অংশীজন পরামর্শ সভায় এমন দাবি করেন তারা। এছাড়াও দলীয় প্রতীকে নির্বাচন না করা, সংরক্ষিত আসনে বাজেট বৈষম্য না রাখা, জাতীয় সরকারের সাথে সম্পর্ক স্পষ্ট করার মত দেন তারা। পরিবর্তন হচ্ছে সংস্কার। সংস্কার তো এরকম শুনতে খুব ভালো লাগে, কিন্তু করতে খুব খারাপ লাগে। শুনতে খুব ভালো লাগে, সংস্কারের কথা শুনতে খুব ভালো লাগে, কিন্তু এটা করা খুব ডিফিকাল্ট। কারণ এটা পেইনফুল ওয়ার্ক, অনেক চ্যালেঞ্জিং ওয়ার্ক, এবং এটা সবাইকে সমভাবে গ্রহণ করার একটা সমস্যা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না।
ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। 5 আগস্টের পর সারা দেশে বদলেছে প্রেক্ষাপট। মানুষ মুখ খুলছে অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে। তবে গোপালগঞ্জের সাবেক আইজিপি বেনজিরের সাভানা ইকো রিসোর্টে যাদের জমি দখল করা হয়েছে বলে অভিযোগ, তাদের জীবনে বদলায়নি কিছুই। বিচার পাওয়া তো দূরের কথা, উল্টো এখনো তাদের দিন কাটে ভয় আর আতঙ্ক। বেনজির আহমেদের বিরুদ্ধে মুখ খোলায় অনেকের নামে দেওয়া হয়েছে মামলা। তবে কি সেখানে এখনো রয়েছে বেনজির আহমেদের ভূত? গোপালগঞ্জ থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মাসুদা লাবনী। সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল পার্ক গড়ে তোলা হয়েছে গোপালগঞ্জের বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমির উপর, যেখানে প্রত্যন্ত চরের মধ্যে রয়েছে এমন এক একটি কটেজ। ব্যয়বহুল এসব কটেজে রয়েছে টিভি, ফ্রিজ থেকে শুরু করে বিলাসী জীবনের সব উপকরণ। অভিযোগ রয়েছে বেনজির নানা অনিয়ম আর লুটপাটের মাধ্যমে অর্জিত টাকা নিয়েই নির্মাণ করেন এই রিসোর্ট। দুদকের পর সাভানা ইকো রিসোর্টে এনবিআর এর গোয়েন্দা দল, তারা সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের আয়কর ফাঁকি নিয়ে তদন্ত শুরু করেছে। বেনজির আহমেদের দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্য নিয়ে তদন্ত করছে একাধিক সংস্থা। সুনির্দিষ্ট অঙ্ক বলা খুব মুশকিল যে এখানে বিনিয়োগ কত হয়েছে, কারণ এখানে বেশ কিছু ডিপার্টমেন্টের সার্ভে রিপোর্ট লাগবে আমাদের, জমি সংক্রান্ত, তারপর হচ্ছে সিভিল কনস্ট্রাকশন, তারপর এখানে একটা ট্রান্সফরমার আছে, সাবস্টেশন আছে, সব কিছু মিলে এই তথ্যগুলো যখন আমাদের হাতে আসবে তখন বলা যাবে। সাভানা ইকো রিসোর্টে যাদের জমি ছিল তাদের কথা জানার চেষ্টা নিউজ 24-এর। এখনো অজানা ভয় আর আতঙ্ক স্থানীয়দের মাঝে। ক্যামেরার সামনে ভয়ে কথা বলতে রাজি হননি অনেকে। না করে মানে কথা না বলেই ওটা বালি ভরে দিচ্ছিল। পরে এসে দেখলাম বালি ভরাট করে দিচ্ছে। কথা বললাম, পরে বললো সমাধানে আসবে, কিন্তু কোনো কিছুই করা হয়নি। এই সাভানা পার্ক এন্ড রিসোর্ট গড়ে তোলার পিছনে কি কি অরাজকতা হয়েছে এই বিষয়ে আমি কথাবার্তা বলি। এর পরবর্তীতে আমরা পুলিশের লাঠিচার্জের সম্মুখীন হই। এরপর আমরা মিথ্যা মামলার শিকার হই। আমরা ভাবছিলাম যে বেনজির সাহেব হয়তো বা দুর্নীতির মামলায় উনি সম্পৃক্ত, হয়তো বা আমরা এখন একটু স্বস্তিতে ফিরব, জনজীবনে একটা স্বস্তি আসবে। কিন্তু বাস্তবে আমাদের ফলাফল মুখ খুলে আরো পরিস্থিতি খুবই খারাপ হয়েছে। যদিও এনবিআর বলছে যাদের জমি দখল করা হয়েছে তারা অভিযোগ দিলে তদন্ত করা হবে। জমিতে পিলার দিয়ে দখল নিতেন বেনজিরের লোকজন। এছাড়া সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জোর করেও লিখে নিতেন সম্পত্তি। এভাবেই গড়েছেন বিশাল ও বিলাসবহুল এই রিসোর্ট। মাসুদা লাবনী, সাভানা ইকো রিসোর্ট, গোপালগঞ্জ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নিউজ 24 সংবাদে নিচ্ছে আবার একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, গত কয়েক বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বেড়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে একথা বলেন তিনি। ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম.আর. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে এই আয়োজন হয়। চট্টগ্রাম সেনানিবাসে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্নেল রেজিমেন্ট হিসেবে সেনাবাহিনীর প্রধান সামরিক নীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন। এর আগে সকালে সেনাবাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। পরে তিনি ইবিআরসির কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন। আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। একনিষ্ঠ উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে।
সেনাবাহিনীতে আধুনিক প্রযুক্তি নির্ভর ও যুদ্ধোপযোগী যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম সংযোজনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। আরও সক্ষমতা বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে বললেন তিনি। নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র এবং সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। অনুষ্ঠানে সেনা সদর এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বার্ষিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আবারও নতুন করে ছড়িয়ে পড়ছে দাবানল। স্থানীয় সময় বুধবার থেকে শহরের উত্তরাঞ্চলে ঝড়ো বাতাসের কারণে দ্রুত গতিতে ছড়াচ্ছে দাবানলটির আগুন। নিয়ন্ত্রণহীন এই দাবানলে মাত্র 2 ঘন্টায় 9000 একরের বেশি এলাকা পুড়ে গেছে। প্রবল বাতাস ও শুকনো ঝোপঝাড়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ৩১,০০০-এর বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এলেও এখনও জারি রয়েছে রেড ফ্ল্যাগ সতর্কতা। এবার জানাবো খেলার সংবাদ। বিপিএলে অবশেষে অপ্রতিরোধ রংপুর রাইডার্সের জয়রথ থামালো দুর্বার রাজশাহী। পদ্মাপাড়ের দলটির কাছে 24 রানে হেরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাশে বসা নুরুল হাসান সোহানদের। চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 62 রান তোলে রাজশাহী। ওপেনার সাব্বির হোসাইনের 19 বলে 39 রানের সুবাদে দারুণ শুরু পায় দলটা। এরপর ইয়াসির আলী 32 বলে ঝোড়ো 60 রানে ভর করে 9 উইকেটে 170 রানের সংগ্রহ পায় তারা। জবাবে রংপুরের 3 টপ অর্ডার ব্যর্থ। মাঝে সাইফ হাসানের 43 আর অধিনায়ক সোহানের 41 রানও উত্তরের দলটিকে জেতাতে পারেনি। শেষ পর্যন্ত ব্রায়ান বার্লের ঘূর্ণিতে 146 রানে গুটিয়ে গিয়ে আসরের প্রথম হারের স্বাদ পায় রংপুর রাইডার্স। বার্ল স্বীকার করেন 4 উইকেট। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।